প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে আমার ক্লাসে স্বাগতম। কথা না বাড়িয়ে আমি এখন সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আজকের এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে শুরু করছি। নাম্বার 1, what is the meaning of the phrase hold water? হোল্ড ওয়াটার মূলত এটি একটি ইডিয়ম বা ফ্রেজ। এইগুলোর অর্থ মুখস্থ করতে হবে। তোমরা জানো ইডিয়ম অর্থ হচ্ছে এর সিম্বলিক্যাল অর্থ থাকে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো শব্দগুলো যেরকম দেখা যায় অর্থ কিন্তু সেরকম না, আর একটা অর্থ প্রকাশ করে। যেমন হোল্ড মানে ধরা, ওয়াটার মানে পানি, বা হোল্ড মানে ধারণ করা, বা ওয়াটার মানে পানি। এখানে স্বাভাবিক অর্থে এখানে বলা যায় যে পানি ধারণ করা বা পানি ধারণ করো, কিন্তু অর্থ এরকম হবে না। এর সঠিক অর্থ পরীক্ষায় টিকে থাকা। এটা ভালো করে মুখস্থ করতে হবে আমাদের, পরীক্ষায় টিকে থাকা। তাহলে আমরা অপশনগুলো দেখে আসি। দেখো, এতে আছে ড্রিঙ্ক ওয়াটার, বিতে আছে কিপ ওয়াটার, সিতে স্টোর, ডিতে বেয়ার এক্সামিনেশন। অতএব সঠিক আনসার হবে ডি, বেয়ার এক্সামিনেশন। কেন? আমরা অলরেডি মুখস্থ করেছি হোল্ড ওয়াটার এর অর্থ পরীক্ষায় টিকে থাকা। যদি এইটা মনে রাখতে পারি, হোল্ড ওয়াটার অর্থ হচ্ছে পরীক্ষায় টিকে থাকা, তাহলে আমরা অতি সহজে অপশন থেকে আনসারটা বের করতে পারবো। অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক আনসার, এইটা মনে রাখবে যে পরীক্ষায় টিকে থাকা। যেহেতু মুখস্থ করেছো পরীক্ষায় টিকে থাকা, দেখো এই চারটা অপশনের মধ্যে এইটাই আছে এক্সামিনেশন, এইটা আছে, ঠিক আছে? তাহলে বিআর এক্সামিনেশন, পরীক্ষা তো ডি নাম্বারেই আছে, তাই না? তার মানে সঠিক আনসার হবে ডি। আমরা অপশনগুলো আমরা একটু আনসার চেক করে আসি অপশনগুলো থেকে। হ্যাঁ, আনসার ডি, বেয়ার এক্সামিনেশন। আমরা দেখে আসি ব্যাখ্যায় কি আছে। হ্যাঁ, ব্যাখ্যা হোল্ড ওয়াটার এর অর্থ হলো পরীক্ষায় টিকে থাকা। দেখো, আমি প্রথমে প্রশ্নটা সাজিয়েছি, অপশনগুলো দিয়েছি, আনসারটা দিয়েছি, এবং তোমাদের সুবিধার জন্য আমি বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি, যাতে তোমরা অতি সহজে বুঝতে পারো বা মুখস্থ করতে পারো। তাহলে কি বুঝলাম? হোল্ড ওয়াটার এর অর্থ হলো পরীক্ষায় টিকে থাকা। এই হোল্ড ওয়াটার অর্থ পরীক্ষায় টিকে থাকা, এইটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা এই অপশনগুলো থেকে অতি সহজে আনসার বের করতে পারবো। আশা করি নাম্বার 1 সকলেই বুঝতে পেরেছো, এখানে আর কোনো সমস্যা নেই। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। নাম্বার 2, দা গার্ল টেকস ড্যাশ হার মাদার। এই জাতীয় আনসার গুলো পারতে হলে আমাদের গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব এইগুলো মুখস্থ রাখতে হবে। তোমরা জানো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এগুলো সাধারণত কোনো নিয়ম মানে না। একটু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেই। যদি কোনো ভার্বের পরে প্রিপজিশন যোগ হয়ে যদি ওই ভার্বের অরিজিনাল অর্থ, প্রকৃত অর্থ পরিবর্তন হয়ে অন্য আরেকটা অর্থ প্রকাশ করে, তাই সাধারণত গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। আমরা জানি টেক আফটার এর অর্থ আছে একই রকম হওয়া, দেখতে একই রকম হওয়া, মানে কারোর মতো হওয়া। যেমন একটা মেয়ে তার মায়ের মতো দেখতে হতে পারে, একটা ছেলে তার পিতার মতো দেখতে হতে পারে। তাহলে টেক আফটার আমরা জেনেছি টেক আফটার অর্থ আছে, অর্থ হলো দেখতে একই রকম হওয়া। আমরা অপশনগুলো দেখি। দেখো, অপশন এ তে আছে উইথ, বি তে আফটার, সি তে টু, ডি তে ফর। আমরা যেহেতু জেনেছি টেক আফটার মানে দেখতে একই রকম হওয়া, তার মানে সঠিক আনসার হবে বি। সঠিক আনসার হবে বি, আফটার। ঠিক আছে, আমরা একটু দেখে আসি অপশনগুলো, দেখে আসি, সরি আনসারটা দেখে আসি। দেখো, আনসারটা আফটার, ঠিক আছে। আমরা ব্যাখ্যা, টেক আফটারের অর্থ দেখতে একই রকম হওয়া। টেক আফটার দেখতে একই রকম হওয়া।
সরি, ওকে, তাহলে দেখতে টেক আপটার অর্থ দেখতে একই রকম হওয়া। আমরা চলে যাই পরেরটায় চলে যাই। এ পিস অফ কেক। দেখো এই আনসার গুলো পারতে হলে আমাদের সুন্দর করে এই এই যে এ পিস অফ কেক, এটা ফ্রেজ বা ইডিয়ম যেটা বলো, এই অর্থ কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এ পিস অফ কেক এর অর্থ হলো অতি সহজ, সহজ সাধ্য কোনো বিষয়, এক কথায় যে কাজটা অতি সহজে করা যায়। একটা জিনিস এইখান থেকে তোমরা মনে রাখবে, কেক, কেক মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে পিঠা বা পিঠা জাতীয় খাবার। এই কেক, কেক মানে অতি সহজ, এই জায়গা থেকে তোমরা মনে রাখতে পারো। আমরা অপশনগুলো দেখে আসি, অপশনগুলো দেখি। দেখো এ পিস অফ কেক, যেহেতু অতি সহজে যে গাছগুলো করা যায় এর মধ্যে দেখো অপশনগুলো, অপশনগুলো যেহেতু বড়, এখানে দেখো নাম্বার এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ইজিলি। তার মানে যে কাজটা, যে টাস্ক মানে কাজ, যে কাজটা অতি সহজে, ঠিক আছে, অতি সহজে সম্পাদন করা যায় বা করা যায়। অ্যাকমপ্লিশড অর্থ হচ্ছে কাজটা, যে কাজটা সহজে করা যায় মানে সম্পাদন করা, ঠিক আছে। তার মানে নাম্বার 3 এর সঠিক আনসার হবে এ, এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ইজিলি। আমরা আনসারটা চেক করে আসি। হ্যাঁ, এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ইজিলি। ব্যাখ্যা, এ পিস অফ কেক অর্থ সহজ সাধ্য বিষয়। আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় এরকম গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, এগুলো আমাদের অনেক কিছু মুখস্থ করতে হবে, ঠিক আছে। প্রথম দিকে মুখস্থ করবে, আমি পরের দিকে এইগুলোর একটা আমি রহস্য বের করি অতি সুন্দর সুন্দর ক্লাস তোমাদের সামনে হাজির করব। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। নাম্বার 4, টু কিক দ্য বাকেট। এর একটা আনকমন ফ্রেজ। টু কিক দ্য বাকেট মানে আমরা জানি বালতি, ঠিক আছে, কিক মানে লাথি মারা। অতএব টু কিক দ্য বাকেট এর অর্থ হলো মারা যাওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম টু কিক দ্য বাকেট এর অর্থ হচ্ছে মারা যাওয়া। আমি আগেই বলছি এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে, যেহেতু এগুলো ফ্রেজ। আমি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা আমরা দেখি অপশন গুলো দেখি। হ্যাঁ, অপশন এখানে যেহেতু আমরা টু কিক দা বাকেট আমরা অলরেডি বুঝতে পেরেছি মারা যাওয়া, সঠিক আনসার হবে বি, ডাই। আমরা অপশন গুলোর মধ্যে থেকে আমরা আনসারটা চেক করে আসি। আনসার বি, ডাই। ব্যাখ্যা, দা ফ্রেজ টু কিক দা বাকেট মিন্স টু ডাই, ঠিক আছে। এর অর্থ হলো এই যে যে টু কিক দা বাকেট, তাহলে এর অর্থ হলো মারা যাওয়া, এর অর্থ হলো মারা যাওয়া। অতএব এটা বুঝতেই পেরেছো, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। The word anthropology is related. Anthropology এর অর্থ হলো যেগুলো মানব জাতি সম্পর্কে নিয়ে স্টাডি যদি করা হয়, নৃবিজ্ঞান, অর্থাৎ মানব জাতি নিয়ে যে স্টাডি করা হয় তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। আচ্ছা আমরা অপশনগুলো আমরা দেখি। দেখো অপশনগুলো মানব জাতি, এর মধ্যে মানব জাতি নিয়ে স্টাডি, হ্যাঁ ডি। দেখো দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। আমরা জানি ম্যানকাইন্ড অর্থ হচ্ছে মানব জাতি। তা এই মানব জাতি সম্পর্কে যদি নিয়ে কোনো স্টাডি করা হয় তাকে বলে অ্যানথ্রোপোলজি। এটা অনেকেই আশা করি বুঝতে পেরেছো, আর এটা অনেকের কাছে হয়তো বা এটা নতুন হতে পারে। আচ্ছা আমরা আনসারটা আমরা চেক করে আসি। আনসার দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, ঠিক আছে, আনসারটা ঠিক আছে। আমরা অপশন অ্যানথ্রোপোলজি এর অর্থ হচ্ছে নৃবিজ্ঞান, ঠিক আছে। তাহলে এই যে যে আমরা যে ওয়ার্ড গুলো, কিছু কিছু ওয়ার্ড গুলো এগুলো আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম। দেখো অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি এর অর্থ হচ্ছে, দেখো উচ্চারণটা একটু আছে, অ্যানথ্রোপোলজি এর অর্থ হচ্ছে নৃবিজ্ঞান, ঠিক আছে, যেটা মানব জাতি সম্পর্কে নিয়ে স্টাডি করা হয়। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। দা ওয়ার্ড মিসানথ্রোপিস্ট। আচ্ছা মিসানথ্রোপিস্ট মানে যে বা যারা মানব জাতিকে ঘৃণা করে, যে ব্যক্তি মানব জাতিকে, এরকম কিছু পাওয়া যায় মানব জাতিকে বিভিন্ন কারণে, হতে পারে তার অভিমান, অথবা মানব জাতির দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা মানব জাতির দ্বারা সে প্রতারিত হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে। এটা ধরতে পারো এটা একটা অভিমান।
তাহলে মিসান্থ্রপিস্ট অর্থ কি? যে মানব জাতিকে ঘৃণা করে তাকে মিসান্থ্রপিস্ট বলে। আমরা অপশনগুলো দেখে আসি। দেখো এখানে মানব জাতিকে এ হেটার অফ ম্যানকাইন্ড, দেখো ম্যানকাইন্ড একটা গুরুত্বপূর্ণ শব্দ, মানব জাতি। তাহলে এই মানব জাতির যে এ হেটার, অর্থাৎ যিনি মানব জাতিকে ঘৃণা করে, হেটার মানে যিনি ঘৃণা করে, অতএব আনসারটা হবে এ, এ হেটার অফ ম্যানকাইন্ড। আমরা আনসারটা চেক করে আসি। এ হেটার অফ ম্যানকাইন্ড। ব্যাখ্যা, মিসান্থ্রপিস্ট এর অর্থ যে মানব জাতিকে ঘৃণা করে। অতএব এই আনসারটা আমাদের যদি পারতে হয়, আমাদের সুন্দর করে আনসার যদি করতে হয়, তাহলে এই মিসান্থ্রপিস্ট এটা কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? মিসান্থ্রপিস্ট তার মানে আমরা বুঝলাম আমাদের অনেক শব্দ, নতুন নতুন শব্দ আমাদের জানতে হবে। অনেকের কাছে মিসান্থ্রপিস্ট শব্দটা নতুন। এরকম আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় আমাদের ভালো করতে হইলে আমাদের অর্থগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্য ইডিয়ম উইদাউট ইস্যু মিনস, দেখো ইস্যু মানে সমস্যা, ঠিক আছে? আরেকটা অর্থ হচ্ছে সন্তান সন্ততি, ঠিক আছে? এইটা আমরা কিন্তু অনেকেই আমরা জানি না। তাহলে উইদাউট ইস্যু অর্থ হচ্ছে কি, যেটা হচ্ছে সন্তানহীন, মানে যার কোনো সন্তান নেই, ঠিক আছে? এরকমকে উইদাউট ইস্যু মানে সন্তান সন্ততি ছাড়া। তাহলে আমরা দেখো অপশনগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, অপশনগুলো আমরা অলরেডি আমরা সহজে বুঝতে পারছি। উইদাউট মানে ছাড়া, আর ইস্যু মানে সন্তান সন্ততি, তার মানে চাইল্ড লেস, লেস মানে নেই বা কম, ঠিক আছে? চাইল্ড লেস। অতএব এখানে সঠিক আনসারটা হবে এই। আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা চেক করলাম, হ্যাঁ চাইল্ড লেস। দেখে আসি ব্যাখ্যা। ব্যাখ্যা, উইদাউট ইস্যু এর অর্থ হচ্ছে সন্তানহীন, ঠিক আছে? তার মানে এটা আমাদের মুখস্থ করতে হবে। এই জায়গাটা আমাদের রহস্য হচ্ছে ইস্যু। আমরা জানি সমস্যা, এর অর্থ আরেকটা অর্থ হচ্ছে সন্তান সন্ততি। অতএব এটা আমাদের মুখস্থ করতে হবে। চলে যাচ্ছে আমাদের পরেরটায়। টু ফাইট শাই অফ, এর অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া, ঠিক আছে? যদি আমরা কাউকে, আমরা অনেক সময় কাউকে, কোনো ব্যক্তি বা যে কোনো কিছু যদি আমরা এড়িয়ে যাই, এই এড়িয়ে যাওয়াটাকেই বলে টু ফাইট শাই অফ। আমরা অপশনগুলো দেখে আছি। অপশনগুলো দেখলাম, হ্যাঁ এখানে সঠিক আনসারটা হবে টু অ্যাভয়েড। আমরা যেহেতু মুখস্থ করেছি টু ফাইট শাই অফ মানে এড়িয়ে যাওয়া, টু অ্যাভয়েড, টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া। আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা চেক করলাম টু অ্যাভয়েড, ঠিক আছে? ব্যাখ্যা, টু ফাইট শাই অফ এর অর্থ এড়িয়ে চলা, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নাম্বার 9, টেক ওয়ান টু টাস্ক এর অর্থ হচ্ছে তিরস্কার করা বা শাস্তি দিয়া। তিরস্কার করা বা শাস্তি দিয়া কাউকে। টেক ওয়ান টু টাস্ক, টাস্ক মানে কাজ। অলরেডি যেহেতু এটা সিম্বলিক্যাল অর্থ, প্রত্যেকটার একটা হিডেন মিনিং আছে। টেক ওয়ান, কাউকে এখানে কি কাজে নেয়া, কাজে আনা, তার মানে শাস্তি দিয়া বা তিরস্কার করা, এভাবে মনে রাখতে পারবো। আমরা অপশনগুলো দেখে আসি। টু রিবিউক অথবা পানিশ, ঠিক আছে? অবলিক পানিশ। অতএব আমরা বুঝতেই পেরেছি আমাদের সঠিক আনসারটা এই হবে। আমরা আনসারটা চেক করে আসি, ঠিক আছে? আনসারটা টু রিবিউক, ঠিক আছে? আমরা ব্যাখ্যা, টেক ওয়ান টু টাস্ক এর অর্থ শাস্তি দিয়া বা তিরস্কার করা, ঠিক আছে? আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, এই কারেক্ট সেন্টেন্স গুলো যদি আমাদের পারতে হয়, আমাদের গ্রামার সম্পর্কে বা আমাদের কিছু ইডিয়ম ফ্রেজ, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট। উই রাইট উইথ ইঙ্ক, সরি প্রথমটা আছে বাই ইঙ্ক। উই রাইট উইথ ইঙ্ক, উই রাইট ইন ইঙ্ক, উই রাইট ফর ইঙ্ক। সঠিক আনসারটা বেশি, কিন্তু অধিকাংশই মনে করবে সঠিক আনসারটা বি হবে। তা এরকম যদি থাকে মনে রাখবা যে কোনো কিছু, এই ইঙ্কের পূর্বে সবসময় ইন বসে, ঠিক আছে? কালি দিয়ে আমরা যখন লিখবো, লেখা যদি কলম দিয়ে লেখা সেক্ষেত্রে রাইট উইথ হয়। যদি এখানে পেন থাকে তাহলে এক কথা সহজে মনে রাখবা, রাইট এর পরে যদি পেন থাকে বা অন্য কিছু সেক্ষেত্রে উইথ, আর যদি ইঙ্ক যদি থাকে, ইঙ্ক মানে কালি, এটা থাকলে ইন হবে, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে। আমরা দেখি অপশনগুলো দেখে আসি। আনসারটা দেখলাম, তাহলে উই রাইট ইন ইঙ্ক। ব্যাখ্যা, উই রাইট ইন ইঙ্ক এর অর্থ কালি দিয়ে লেখা। আসলে মূলত কালি দিয়ে লেখা বলতে এরকম ভাবে এই অর্থ এরকম লিখেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? কালি দিয়ে লেখা। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স?
দেখো, খুব ইম্পর্ট্যান্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। পেপার ইজ, আচ্ছা এই আনসার গুলো যদি আমাদের পড়তে হয়, একটা আছে দেখো পেপার, পেপার ইজ মেড অফ, আর একটা আছে মেড ফ্রম। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। দেখো মেড ফ্রম মানে কোন রূপান্তরিত উপাদান দিয়ে তৈরি। রূপান্তরিত উপাদানটা কি? মানে এমন কিছু উপাদান যেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেস বা রূপান্তরিত হয়ে যাওয়ার পরে ওই উপাদানটা সরাসরি দেখা যায় না। যেমন কাগজ যদি কাঠ দিয়ে তৈরি হয়, আমরা কিন্তু কাঠ দেখতে পাই না, কেন? কাঠ বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে সেই উপাদান কিন্তু কাগজে আমরা দেখতে পাই। যেমন যদি সরাসরি কাঠ দিয়ে যদি টেবিল তৈরি করা হয়, আমরা কিন্তু টেবিলটা কিন্তু আমরা দেখতে পাই, কেন? টেবিলে সরাসরি কাঠ আছে এরকম বোঝা যায়। এরকম বোঝা গেলে সেক্ষেত্রে হবে আছে মেড অফ। আর যদি বোঝা না যায় রূপান্তরিত উপাদান, কেন? আমরা বিভিন্ন, দেখো কাগজের অনেক উপাদান আছে, তার মধ্যে কাঠ একটা, তাই না? কাঠ তো সরাসরি দেখতে পাই না, এটা হচ্ছে আমাদের রূপান্তরিত উপাদান। এই জন্য হবে মেড ফ্রম। তার মানে ফর্ম হবে কখন? রূপান্তরিত উপাদান। আমরা আনসারটা চেক করে আসি। ডি, পেপার ইজ মেড ফ্রম উড। ঠিক আছে, আনসারটা দেখো ব্যাখ্যা, রূপান্তরিত হওয়ার অর্থে, এই জায়গাটা সুন্দর করে মুখস্থ করতে হবে। রূপান্তরিত হওয়া অর্থে মেক ফ্রম বসে। ঠিক আছে, আসলে এখানে মেক ফ্রম বলতে এখানে কি রকম, দেখো এটা যেহেতু এখানে প্যাসিভ অর্থে, এখানে মেক ফ্রম যেহেতু প্যাসিভ, সেই ক্ষেত্রে এখানে কিন্তু মেড হয়েছে গ্রামাটিক্যালি। ঠিক আছে, অবশ্যই এখানে মেড ফ্রম লিখলেই ভালো হইতো তোমাদের জন্য। ঠিক আছে, রূপান্তরিত হওয়া অর্থে মেক ফ্রম বসে। ঠিক আছে, মানে সঠিক আনসারটা বি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের টাইমে চলে যাই। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ। অপশন গুলো আমরা দেখি। দেখো ইন টাইম, ফর টাইম। আচ্ছা এই জাতীয় যখন প্রশ্ন হবে না, আমাদের একটু, আমরা অনেকেই কনফিউজড হয়ে যাব। ঠিক আছে, কেন কনফিউজড হয়ে যাব? কারণ আমরা প্রত্যেকটা মনে হবে যে আসলে সঠিক আনসার। ইন টাইম মানে সময় মতো। একটু এইখানে আমি একটু ব্যাখ্যা দিই। যেগুলো একদম জাস্ট টাইম, জাস্ট মানে একদম অ্যাকুরেট, একদম সঠিক সময়ে যেমন শুরু হয়, এইরকম ক্ষেত্রে অন টাইম। যেমন ট্রেনটা চলে, যে কোনো যানবাহন যখন স্টেশন থেকে যখন ছেড়ে দেয়, এটা কিন্তু জাস্ট টাইম। আবার যদি আমাদের পরীক্ষা যখন শুরু হয়, এটাও জাস্ট টাইম। তো এইরকম একদম জাস্ট অ্যাকুরেট টাইম বুঝতে সেক্ষেত্রে অন টাইম বসে। তাহলে আমার সঠিক আনসারটা হবে অন টাইম। আর একটু আবার একটু ক্লিয়ার করি, ইন টাইম মানে 5 মিনিট 10 মিনিট বা কিছু 2 মিনিট 3 মিনিট এরকম এলোমেলো হলে কোনো সমস্যা নাই। কিন্তু অন টাইম মানে একদম অ্যাকুরেট টাইম। ঠিক আছে, যেমন পরীক্ষা শুরু হয় সাধারণত 10টা, একদম 10টা তো 10টাই, এখানে 5 মিনিট 2 মিনিট কি দেরি করার কোনো সুযোগ নেই। আমরা দেখে আসি, আনসারটা চেক করি। অন টাইম। ঠিক আছে, ব্যাখ্যা, একদম সঠিক সময় বুঝতে অন টাইম বসে। আমরা চলে যাচ্ছি পরেরটায়। আই এম টায়ার্ড ড্যাশ। মনে রাখবে, টায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, কিন্তু টায়ার্ড এর পরে অধিকাংশ উইথ লাগবে না। টায়ার্ড অফ এর অর্থ হচ্ছে বিরক্ত। খুব আনকমন একটা কি যে প্রিপজিশন অফ ব্যবহার করলাম। দেখো টায়ার্ড অফ, এটা আমরা অনেকেই জানি না। তাহলে টায়ার্ড অফ মানে বিরক্ত। ঠিক আছে, আমরা দেখি আনসারটা চেক করে আসি। অপশন গুলো দেখলাম অফ। ঠিক আছে, আই এম টায়ার্ড অফ, তাহলে সঠিক আনসার হবে এ। চেক করে আসি আনসারটা। হ্যাঁ, এ। ব্যাখ্যা, টায়ার্ড অফ এর অর্থ বিরক্ত। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, টায়ার্ড অফ। তাহলে টায়ার্ড অফ এর অর্থ হচ্ছে বিরক্ত। তার মানে আমরা বুঝতে পেরেছি, দেখো এরকম আমাদের কোনগুলো মুখস্থ করতে হবে, যেগুলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা ইডিয়ম, আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় ভালো টিকতে হইলে এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বারবার বলছি আমার ক্লাসের মধ্যে। পরবর্তী প্রশ্নে চলে যাই, এটাও খুবই গুরুত্বপূর্ণ। লেট আস ডুয়েল ড্যাশ দ্য সাবজেক্ট। আমরা জানি ডুয়েল ইন মানে বসবাস করা, বাস করা কোনো স্থানে, আর ডুয়েল অন মানে আলোচনা করা। তাহলে এখানে যেহেতু এখানে সাবজেক্ট আছে, লেট আস ডুয়েল অন দ্য সাবজেক্ট, তার মানে কোন একটা বিষয় নিয়ে চলো আমরা আলোচনা করি। অতএব সঠিক, দেখো আমরা অপশন গুলো দেখি, সঠিক আনসারটা হবে দেখো ডি, অন। এটা আমরা বুঝতে পেরেছি কি সঠিক আনসারটা হলো কি ডি, অন। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে সঠিক আনসার, আমরা আনসারটা চেক করে আসি। আনসারটা আমরা চেক করলাম, ডি, অন। ঠিক আছে, ব্যাখ্যা, ডুয়েল অন এর অর্থ আলোচনা করা, এর অর্থ আলোচনা করা।
ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ডুয়েল অন মানে আলোচনা করা। আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে দেখো, সরি পরবর্তী প্রশ্নে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, এ ব্ল্যাক লেক ইজ এ পারসন হু ড্যাশ। তাহলে দেখো, এই যে এ ব্ল্যাক লেক, এর একটা ফ্রেজ, এর অর্থ কি? যিনি তার সহকর্মীদের যে কোনো ধর্মঘট চলাকালীন সময়ে তার সহকর্মীদের সহযোগিতা করে, তাকে বলে ব্ল্যাক লেক। আমরা দেখো অপশন গুলো আমরা দেখে আসি। হ্যাঁ, এই যে দেখো, এ ব্ল্যাক লেক ইজ এ পারসন হু ওয়ার্কস উইথ হিজ অর হার কলিগস অন স্ট্রাইক। ঠিক আছে, তার মানে সঠিক আনসারটা হবে সি। আমরা একটু দেখি অপশন ক্লাসটা আমরা, হ্যাঁ সি, ওয়ার্কস উইথ হিজ অর হার কলিগস অন স্ট্রাইক। ঠিক আছে, আমরা আনসারটা চেক করলাম। ঠিক আছে, আমরা ব্যাখ্যা, এই ব্যাখ্যা, এই ব্ল্যাক লেক এর অর্থ যিনি ধর্মঘট চলাকালীন সময়ে সহকর্মীদের সাথে কাজ করেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই যে আজকের যে আমাদের ক্লাস, এই ক্লাসে আমরা কিছু যে নতুন নতুন ফ্রেজ বা ইডিয়ম, এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম। তার মানে এগুলো আমাদের মুখস্থ করতে হবে অতি সুন্দর করে, ঠিক না? তাই এগুলো যদি আমরা মুখস্থ করি, তাহলে আমরা ক্লাসে আমরা ভালো করতে পারবো। ঠিক আছে, তা এখন এইগুলো যদি আমরা এই ক্লাসটা তোমাদের বারবার গুলো দেখতে হবে। আজকে আমরা এই পর্যন্তই। ঠিক আছে, আবার পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলকে ধন্যবাদ।